দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জানেন প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা এবং অগ্নিকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদ জানিয়ে নানা মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা, এমনকি উপদেষ্টারাও পরিদর্শন করেছেন এবং নানা মন্তব্য করেছেন। এদিকে ওসমান হাদি কাণ্ডের বিচার হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে গড়ানোর কথা। এর মধ্যে দিয়েই আমরা দেখলাম আজকে খুলনায় গুলির শিকার হয়েছেন এনসিপির আরেক নেতা এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তার ব্যবস্থায় সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ আমরা দেখছি। এগুলো নিয়ে আলোচনা রয়েছে। সব মিলে গণমাধ্যমের উপর হামলার দায় আসলে কার? এটি আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমানকে। আর এসব নিয়ে প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুল। দর্শক সরাসরি চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান আজকের অতিথি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই বলবো প্রথম আলো ডেইলি স্টারে হামলা এবং আরো যে প্রতিষ্ঠানগুলোতে গত বৃহস্পতিবার রাতে এবং তারপরে একই সাথে সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা। এই বিষয়গুলো নিয়ে আজকে একটি অনুষ্ঠান ছিল, একটি প্রতিবাদ করা হয়েছে। সেখানে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ, এটি বিষয়ক আপনি নিজেও সেখানে ছিলেন। আমি একজনের কথা একটু উল্লেখ করতে চাই। তিনি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তার একটা বক্তব্য যে মত প্রকাশ তো দূরের কথা, এখন বেঁচে থাকার অধিকার চাইতে হবে। এবং তিনি এটিও বলেছেন যে সেদিন রাতে সাংবাদিকদের পুড়িয়ে মারতে চাওয়া হয়েছিল। তো তার সেটি যে মত প্রকাশ তো দূরের কথা বলছেন একটি পত্রিকার সম্পাদক। আমার প্রশ্ন হচ্ছে মত প্রকাশ আসলেই কতদূর? ধন্যবাদ। এই অনুষ্ঠানের এই যে মবের কালচার, মবক্রেসি এসব বলা হচ্ছে, আমি একটু ডিফার করি। প্রথম আলো ডেইলি স্টারে যেটা হয়েছে এটা মবক্রেসি বা মব না। আমরা যখন বহুদিন পর বাংলাদেশে কি হয়েছিল এই আলোচনাটা করব, সেদিনই আলাপটা করব, বা অন্য দেশ যখন বাংলাদেশকে স্টাডি করতে চাইবে, যখন আমরা এখন পোস্ট আপরাইজিং, তিউনিসিয়া, ইজিপ্ট, লিবিয়া, সিরিয়ার কথা পড়ার চেষ্টা করি, ওরা কি করেছিল। মব হচ্ছে একটা স্পন্টেনিয়াস গ্যাদারিং অফ পিপল, যারা আসলে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা কোনো প্ল্যান দিয়ে কিছু করে না। ব্যাপারটা এরকম, আমাদের এখানে ট্রেডিশনাল একটা মব হতো, ছিনতাইকারী ধরা পড়েছে, কেউ কাউকে ডাকেনি, প্রত্যেকেই শব্দটা শুনেছে, এসে তারা একত্র হচ্ছে, তাকে পেটাচ্ছে বা মেরেও ফেলছে। বিভৎস ঘটনা, এটা মব। এটা কেউ প্ল্যান করে নাই, এটা কেউ মানে কন্ট্রোলও করে নাই। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের এটা একেবারেই একটা পরিকল্পিত হামলা বলে আমি মনে করি। খেয়াল করুন, উসমান হাদি গুলির সাথে সাথে মারা যাননি। গানশট ইনজুরিতে কিন্তু মুহূর্তেই মানুষ মারা যেতে পারে। যদি মারা যেতে এবং লোকজন এসে যদি কারো যাদের ক্ষোভ আছে তারা এসে যদি ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিতেন, আমরা এটাকে মব বলতেও পারতাম। উসমান হাদি 6 দিন পর মারা গেছেন। তার মৃত্যুর আগে থেকে আমরা জানি তিনি বাঁচার সম্ভাবনা খুবই কম, এবং বলা হচ্ছিল যে কোনো সময় প্রধান উপদেষ্টা নিজে স্ট্যাটাস দিয়েছেন এবং শান্ত থাকতে বলছেন। তার মানে প্রধান উপদেষ্টা জানেন এটা। পরবর্তীতে আমি একটু মিলিয়ে দেই আপনাকে। পরবর্তীতে লোকজন আসলো এবং আপনাদের এইসব তথ্য আমরা মিডিয়াতেই পেয়েছি, আপনারা আগেই সরকারকে জানিয়েছেন। মব কি আগে থেকে জানা যায়? জানা যায় না। তার মানে আপনারা বুঝতে পারছেন কোথাও পরিকল্পনা হচ্ছে, কেউ রওনা হচ্ছে। এবং আমি নুরুল কবিরকে রেফার করতে চাই। তিনি একটা ইন্টারভিউতে একটা টিভি চ্যানেলে বলেছেন 2.5 ঘন্টায় তিনি এত মন্ত্রীকে ফোন করেছেন, গত 1.5 বছরে করেননি। এবং তার একটা স্পষ্ট রিয়ালাইজেশন হচ্ছে আইদার পুরো সরকার অথবা সরকারের একটা অংশ এটা হতে দিয়েছে। তার মানে খেয়াল করেন, ইটস সিনক্রোনাইজেশন। আপনি মানুষকে প্ল্যান করে আনছেন, ঘটাচ্ছেন এবং কেউ বাধা দেবে না এটাও এনশিওর করছেন। এটা আসলে মব না, মবের চরিত্র এটা না। এটা একটা পরিকল্পিত নাশকতা। এটা আমার ব্যাখ্যা, এটা একটা পরিকল্পিত নাশকতা। মব বলে না জিনিসটাকে হালকা করা হয়। যেমন মবটা নিয়েই তো মানুষ আক্রান্ত এবং মব নিয়ে অনেক আলোচনা হচ্ছে গত 1 বছরে, যদিও আজকে আপনি এটার সাথে ডিফার করছেন। কিন্তু আগুন দেওয়ার যে ধরনটা, মানে আগুন দেয়া কোনো প্রতিষ্ঠানে মানুষকে মেরে ফেলা পরিকল্পিত, তারপরে তাকে আগুন দেয়া, তারপরে আমরা এটাও দেখেছি যদিও কবরে আগুন দিলে সেই মানুষটা আসলে টের পায় কিনা সেটা আমরা জানি না, কিন্তু অসম্মান করা সেটা তো ধরে যায়। সে ঘটনাও এখানে ঘটেছে। 2টি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে এবং আপনি জানেন তার সঙ্গে ছায়ানট এবং পরের দিন উদিচি কেন্দ্রীয় যে প্রতিষ্ঠান সেখানেও আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আমরা এইভাবে প্রতিষ্ঠান কাদেরকে টার্গেট করা হয়, তাহলে 2টো সংবাদ মাধ্যম এবং 2টো সাংস্কৃতিক। খুব সহজ কথা, খুব সহজ। দীর্ঘদিন থেকে দেখবেন, আচ্ছা আমি ডেড বডির ব্যাপারে একটা জিনিস একটু বলি, আমাদের দর্শকদের অনেকে হয়তো জানেন বা কেউ নাও জানতে পারেন। যুদ্ধের সময় আপনি অস্ত্র হাতে যুদ্ধ করে মানুষ হত্যা করতে পারেন,
কিন্তু আপনি মৃত মানুষ, ডেড বডির বিকৃতি যদি করেন, ওটা ওয়ার ক্রাইম। মানে আপনি মানুষ হত্যা করতে পারেন, কিন্তু আপনি এর পর্যা করেন, তার মানে ওই লেভেলের অপরাধ করছি। প্রথম আলো ডেইলি স্টার কেন টার্গেটেড? খেয়াল করবেন, এই বয়ান দীর্ঘদিন থেকে মাঠে রাখা হয়েছিল। আপনাদের এখানে কি যেন এক জিয়াফত না কি যেন জি ছিল না? জি, বেশ কয়েক মাস আগের কথা। পত্রিকার সম্পাদকীয় নিয়ে আপনার যদি সমালোচনা থাকে, বাইরে প্রতিবাদ হতে পারে, হ্যাঁ। আপনি সেখানে করবেন। পত্রিকা ইনফ্যাক্ট সারা পৃথিবীতেই তাই। পৃথিবীতে প্রত্যেকটা পত্রিকার তার নিজস্ব এক ধরনের মতাদর্শিক জায়গা আছে। আমরা পত্রিকার কাছে কি দেখবো না দেখবো, এক হচ্ছে সে মিস ইনফরমেশন যতটুকু হোক, সে ডিসইনফরমেশন ছড়ায় কিনা। ইভেন তার নিউজ কোনটা করবে বা কোনটা করবে না, এটাও তার এডিটোরিয়াল চয়েস। কোনটাকে কতটুকু ট্রিটমেন্ট সে দেবে না, এডিটোরিয়াল চয়েস। কোন অপিনিয়ন সে পাবলিশ করবে বা করবে না, সেটা তার এডিটোরিয়াল চয়েস। এই জন্য সারা পৃথিবীতে, ধরুন আমি আরেকটু খোলাখুলি বলি, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে আদৌ কোনো টিভি চ্যানেল আছে বলে বিশ্বাস করেন না, ফক্স নিউজ ছাড়া। এখন ট্রাম্পের দর্শকরা যারা ট্রাম্পকে পছন্দ করেন এবং ট্রাম্পের মতো করে পৃথিবী দেখতে চান, আমেরিকা দেখতে চান, তাদের জন্য ফক্স নিউজ আছে। উনি সিএনএন কে সবার সামনে আগের দফা যখন প্রেসিডেন্ট ছিলেন, ওদেরকে মানে সবার সামনে বলেছিলেন যে তুমি মিথ্যা বলো, মানে সিএনএন কে বলছেন। আচ্ছা, তো এখন বাংলাদেশেও বিভিন্ন রকম পত্রিকা আছে যারা এই প্রথম আলো ডেইলি স্টারকে অ্যাটাক করতে এসছে, তাদের জন্য পত্রিকা আছে। খুব হাকডাক করে সেটা পাবলিশও করা হয়েছে, লঞ্চ করা হয়েছে আবার। তো তারা সেটা পড়ুক। তাহলে খেয়াল করুন, প্রথম আলো ডেইলি স্টার অ্যাটাকড হয়েছে এবং সাথে উদীচী এবং ছায়ানটকে যদি আপনি একত্র করেন, বাংলাদেশে যারা লিবারেল ডেমোক্রেটিক ভ্যালুজ নিয়ে কথা বলে, যারা সেকুলার ভ্যালুজ নিয়ে কথা বলে, আবারও বলছি, আপনার সবাইকে একমত হতে হবে না তো। উসমান হাদি, আমি এখানে বারবার হাদিকে অন্যমতে যেতে পারে, আমরা উসমান হাদিকে যেন বারবার কোট করতে চাই। উসমান হাদি প্রথম আলো ইডিওলজি পছন্দ করেন না, এটা স্পষ্ট ছিল তার অনেক ক্ষেত্রে। কিন্তু যখন এখানে প্রথমবার আপনাদের এখানে লোকজন আসলো, এসব করলো, উনি তখন একটা ছোট ক্লিপ ছড়িয়ে পড়েছে যে এটা করতে পারেন না আপনি। আর ওখানে কাজ কি? পত্রিকার সামনে কাজ কি? আগুন দূরে থাকুক, ওটাই করা যাবে না, পারলে আপনি 10টা প্রথম আলো বানান। এবং হাদি কিন্তু এই কাজটা নিজে করার চেষ্টা করেছেন। তিনি তার মতো করে ইনকিলাব কালচারাল সেন্টার বানিয়েছেন। ওখানে লাইব্রেরি আছে, ওখানে ডিসকাশন সেশন হয়, পাঠচক্র হয়, উনি সেটা করার চেষ্টা করেছেন। সো এটাই হওয়া উচিত একটা গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, তার কথা। তার মানে আসলে আমাদের সমাজে যেসব সেকুলার বা লিবারেল ভ্যালুজ নিয়ে কথা বলে যারা, পত্রিকা হোক, সাংস্কৃতিক সংগঠন হোক, তাদেরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা ছিল। আপনি যে 4টা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন মাঠে ঘৃণা তৈরি করার চেষ্টা হয়েছে। আমি সমালোচনা, অর্থাৎ আপনার প্রথম কথাটা যদি আসি, তাহলে 4টি তাহলে আসলে একটি পরিকল্পনার এবং টার্গেটেড, একেবারেই টার্গেটেড, জাস্ট দে ওয়্যার ওয়েটিং। এবং এটা যেহেতু মৃত্যুটা স্পন্টেনিয়াসলি হয়নি, তারা অর্গানাইজ করার সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, সব দিক রেডি করেছে। আগুন দেওয়ার পরে বা এইসব জায়গায় কোনো বাধা দেওয়া হবে না, সব দিক ঠিকঠাক করে এই কাজটা করেছে। উদ্দেশ্য হচ্ছে, কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথমত, খুবই শর্ট টাইম একটা উদ্দেশ্য হচ্ছে, তারেক রহমান দেশে আসছেন, তাকে যদি ভয় পাওয়া না যায়, হাদি হত্যাকাণ্ডে ঠিক আছে, দেশে এনার্কি হচ্ছে, আপনি আইসেন না। কারণ তারেক রহমান দেশে আসলে দেশ নির্বাচনের দিকে চলে যাবে। একটু পরে টার্গেট হচ্ছে, সেটা কি বিএনপির জন্য সুবিধা হবে নাকি পুরো নির্বাচন নিয়ে আপনি বলছেন? পুরো নির্বাচন দেশের জন্যই সুবিধা হবে। দেশে একটা নির্বাচন হওয়া পুরো দেশের মানুষের জন্য জরুরি। তারেক রহমানকে কেউ পছন্দ করুক বা না করুক, বিএনপিকে কেউ পছন্দ করুক না করুক, তার পছন্দের দলকে সে ভোট দিক, কিন্তু নির্বাচনটা হতে হবে। আরেকটু দূরের টার্গেট ছিল নির্বাচনটাকে বানচাল করা যায় কিনা, এটা যখন নুরুল কবিরও একইভাবে বলছেন। তো সেই চেষ্টা তার মানে এখনো শেষ হয়নি। আরো টার্গেটেড কিলিং, আরো এনার্কি হতে পারে। দীর্ঘমেয়াদী একটা চেষ্টা আছে। দীর্ঘমেয়াদী চেষ্টাটা হচ্ছে এরকম যে, বাংলাদেশের লিবারেল ভয়েসকে, লিবারেল ভ্যালুজ যারা ধারণ করতে চান, তাদেরকে ভয় দেখানো। আমি কিন্তু ডেইলি স্টার প্রথম আলো পুড়িয়ে দিতে পেরেছি। তাদের মধ্যে একটা ভীতি ছড়ানো। আমি ডেইলি স্টার প্রথম আলোকে ডেইলি স্টার প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া যায়। আবারও আসছি, আমি একটু পরে যাব, এটা কিন্তু ব্যাকফায়ার করেছে। দে আর হিউজলি ডিফিটেড, আমি মনে করি সেই জায়গায় আসবো। তারা চেয়েছে এটা, তারা ভেবেছে এটা। আমি লিবারেল ভ্যালুস ধারণ করতে দেব না, আমি আমার শক্তি প্রদর্শন করতে চাই। প্রচন্ড রাইটিস্ট কতগুলো উইং আছে, শুধু রাইট না, আমাদের কনস্টিটিউশনাল পলিটিক্স করেন এরকম ইসলামী ইডিওলজির দলের ছাত্র সংগঠন বা এমন লোকজনও কিন্তু এর মধ্যে পার্টিসিপেট করেছেন। শুধু না, প্রকাশ্য বক্তব্য দিয়েছেন। এগুলো সব শেষ করে দিতে হয়। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী নাম ধরে বলেছেন। তারা এই ভীতিটা তৈরি করার চেষ্টা করেছেন। এটা ছিল তাদের প্রাথমিক টার্গেট। বিপদ যে জায়গায় হয়ে গেল, আসলে আমার মনে হয়, যদি নির্বাচন তারা বানচাল করতে না পারে, নির্বাচন বানচাল করতে পারলে তারা এটাকে নির্বাচন বানচালের সাথে অ্যালাইন করে দেখাবেন। না পারলে তাদের যে চেহারা এক্সপোজড হলো ইন ফ্রন্ট অফ দ্য কান্ট্রি পিপল, আপনি খেয়াল করবেন, মানে এই জিনিসটা এখনো সমাজের যারা মূলত অপিনিয়ন মেকার্স, যাদের সোশ্যাল ক্যাপিটাল বেশি, শিক্ষিত মধ্যবিত্ত,
এদের সবাই প্রথম আলো ডেইলি স্টারকে পছন্দ করে না, হুম। ছায়ানট নিয়ে অভিযোগ হুম। আছে, উদীচী নিয়ে অভিযোগ থাকতে আছে, পারে। ক্রিটিক আছে, হুম, থাকতে হুম, পারে, হুম। থাকতে পারে, থাকে। হুম, এটাই হুম। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এটাই হয়। স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু এই আক্রমণটা এবং এখানে স্টেটের নিষ্ক্রিয়তা এটা আসলে শেষ পর্যন্ত নিতে পারেনি। এবারে আপনার এই যে স্টেটের নিষ্ক্রিয়তা যে শব্দটা বললেন, জি। আর একটা হচ্ছে প্রথম দিকে আপনি বলেছেন সংশ্লিষ্টতা কাদের? আমরা মূলত খুঁজতে চাই কারা? সেটি পুলিশ খুঁজছে। আপনি জানেন যে এর মধ্যে একটু আপডেট দিয়ে রাখি, ডিএমপি থেকে যেটি বলা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলার এখন পর্যন্ত ১৭ জন গ্রেপ্তার, আরো অনেক বেশি ৩১ জনকে শনাক্ত করা হয়েছে এবং তারা আরো বেশ কিছু ঘটনা ঘটেছে, যেমন এখান থেকে যে সমস্ত চুরির টাকা বা এখান থেকে যে সমস্ত লুটপাট হয়েছে সেটা দিয়ে তারা টিভি, ফ্রিজ কিনেছে, ৫০,০০০ টাকা এ সমস্ত উদ্ধার করা হচ্ছে। এগুলো আসলে যথেষ্ট কিনা কিন্তু সেইটা একটা প্রশ্ন। আমার এখন প্রশ্ন আপনার সেই আগের মতামতের সঙ্গে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি এসেছিলেন। তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন এই দায় অবশ্যই সরকারের এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আমি পুলিশের যে আপডেটটা দিলাম সেটি শনাক্তের চেষ্টা চলছে, সেটির সঙ্গে মেলে। কিন্তু এটি আসলে এক ধরনের বিনয় কিনা যে যা ঘটে গেল এটার অনেক অজুহাত হয়তো দেওয়া যাবে। আমি কোট করে পড়ছি তার কথা। কিন্তু শেষ পর্যন্ত এর পুরো দায়-দায়িত্ব সরকারেরই। যেকোনো ঘটনার দায়-দায়িত্ব তো সরকারের কাছে পড়ে। সেই মোতাবেক এটিও পড়ে। শুধু এভাবেই আপনি দেখতে চান নাকি এর মধ্যে আরো অন্যভাবে এটাকে দেখার সুযোগ আছে? আমি দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য কোট করতে চাই। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে এই ঘটনাটি। কোনো সন্দেহ নাই। যেমন ধরুন একটা জেনেরিক দায় আছে। উনি যেভাবে বলেছেন দায়টা এই লেভেলের না। একটা বিখ্যাত ঘটনা আমরা প্রচুর কোট করি। আমরা ইউরোপ, আমেরিকায় প্রচুর হুম, হয়। কিন্তু ভারতের একটা উদাহরণ হুম, আমরা প্রচুর দেই। লাল বাহাদুর শাস্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, একটা রেল অ্যাক্সিডেন্টের পর হুম, তিনি পদত্যাগ করেছিলেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনি এটার দায়িত্ব নেন। কিন্তু উনি হুম, তো ফ্ল্যাগ নেন নাই, হুম, সিগন্যাল উনি করেন নাই। হুম, এটা একটা অ্যাক্সিডেন্ট, এর মধ্যে হয়তো অবহেলা ছিল। হুম, কিন্তু উনি ওটা সুপ্রিম যে অথরিটি হিসেবে দেয়। হুম। ওইটা একটা দায়ের অথরিটি ব্যাপার। সেজন্য আমি দায় নিলাম। দায় ব্যাপারটা নিলাম এরকম। এরকম। এই সরকারের এই দায় একেবারেই এরকম না। আমি আবারও হুম, বলছি, সরকারের পুরোটা যদি নাও হয়, একটা অংশ যদি এই পরিকল্পনার পার্ট হয়ে থাকে, হুম, সেটার জন্য পুরো সরকারকে ভয়ংকর রকম দায় নিতে হবে। মানে এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স এর মতো আমার কাছে মনে হবে। যেটা হুম, আপনি হতে দিচ্ছেন জি, স্টেটের সব পাওয়ার নিয়ে। হুম, যেখানে আপনাকে আমি পুষি। হুম, আমরা একটা সরকারকে পুষি টাকা পয়সা দিয়ে। উপদেষ্টারা প্রত্যেকে বেতনভুক্ত প্রজাতন্ত্রের হুম, জন্য কাজ করছেন। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। আমি হুম। প্রায় বলি যে পুলিশকে আমরা সমালোচনা করছি না ইদানিং, ছাড় দিচ্ছি একটু। এই যে ইনএফিশিয়েন্সি এর সময় কি পুলিশ কম বেতন নিয়েছে? দেশের মানুষের হাতে টাকা পয়সা নেই। ব্যবসার অবস্থা ভালো না। হুম। আমাদের অর্থনীতি শ্রিঙ্ক করছে। জিডিপি গ্রোথ এট লিস্ট কমছে। শ্রিঙ্ক না করলেও গ্রোথ কম হচ্ছে। ৩ এর নিচে চলে এসছে। কিন্তু সো আমরা সাফার করছি। তাদের কোনো কিছুতে তাদের আটকে কোনো নেই। কিছু আটকে নেই হুম, তো। তো ওটার পরও আমরা না এগুলো শুনতে প্রস্তুত না। এবং এটা আজকে এখানে না। আমরা দীর্ঘদিন থেকে অ্যালার্ম বেল বাজাচ্ছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে না। বহুবার। স্বরাষ্ট্র উপদেষ্টা, ওখানে একজন বিশেষ সহকারী আছে, সচিব এবং পুলিশ প্রধান। এই ৪ জনকে বহু আগে বাদ দেওয়া উচিত ছিল। আপনার এখানে আলোচনা করে গেছি। ১৫০ থেকে ২০০ মানে মাজার ভাঙা হয়েছে। জি। ১৫০ থেকে ২০০। হুম। ১টা ২টা না। হুম, ১ টা ২ টো না। কি করেছেন? আমি প্রায় বলি, ইভেন এই ঘটনার পরও, হুম, ধরুন আপনি যদি এটাকে পরিবর্তন করতেন, আবার বলছি শুধু স্বরাষ্ট্র হুম, উপদেষ্টা না, এখানে ধারণা করা হয় সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে তার যে বিশেষ সহকারী আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস্টার খোদাবক্স। এই ভদ্রলোক সবচেয়ে বেশি পাওয়ারফুল। যাই হোক, হুম। এই দুজন বা এই সেটটা চেঞ্জ করলে না আমি বুঝতাম একটা জিনিস আপনি রেকগনাইজ করছেন এখানে গ্রস ভায়োলেশন অফ বা স্টেপ রেসপন্সিবিলিটি নিচ্ছেন। আছে। হুম, আপনি রেকগনাইজ হুম, করছেন। সফল হতো কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। হুম। আপনি এখানে ক্যাবিনেটের কাউকে দেন, বাইরের কাউকে আনেন। কিন্তু আমি বুঝতাম আপনি এটা মনে করছেন যে এরা ঠিকমতো কাজ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয় এসেছে এবং সেটি সাংবাদিকরা আজকে জিজ্ঞেস করেছিলেন তাকে। জি। তিনি বলেছেন যে আ উনি তার মন্ত্রণালয়ে বসে কথা বলছিলেন। তিনি বলছেন, "না হলে তো আমি এখানে আজকে বসতাম না। পদত্যাগ করলে আজকে এখানে বসতাম না।" মানে মোটামুটি খুব স্পষ্টভাবে এই কথাটা বলেছেন। এইটা আসলে ইঙ্গিত দেয় কিনা যে সেটা উনি নিয়ে আসলে মন্ত্রণালয় বা উপদেষ্টা পরিষদের কেউ ভাবছেন না। না কেউ ভাবছেন না। হুম, হুম, কেউ ভাবছে না ভাবলে অনেক আগে ভাবতেন। হুম, এই মন্ত্রণালয়ের ব্যর্থতা, আবারও বলছি, আমরা বাংলাদেশে একটা স্বাভাবিক সময়ের মতো পুলিশ কাজ করবে, এই মন্ত্রণালয় কাজ করবে আমরা এটা এক্সপেক্ট করি নাই। বাংলাদেশে কি হওয়ার কথা অনেক প্রত্যাশা কমিয়ে আমরা যেটা চিন্তা করেছিলাম সেই জায়গার কাছাকাছিও যায়নি। বর্তমান পরিকল্পনা পরি উপদেষ্টার বিষয়ে আপনি কথা বলছিলেন। কিন্তু জি। এবারে একটু যদি আরেকটু উনার এটা অন্যভাবে দেখে খুবই কসমেটিক কথাবার্তা। আমি আশা হ্যাঁ, করব উনি আমাদের খুবই শ্রদ্ধেয় মানুষ। হুম, সরকারের ভেতরে উনার তো জি, ক্যাবিনেট বসেন। জি। যে কেন এটা হয় নাই, কারা হতে দেয় নাই? আপনি যদি হুম, এদেরকে সরাতে না হুম। পারেন, নির্বাচনই ঠিকমতো করতে পারবেন না। এটা হলো সবচেয়ে ভয়ংকর এটার কথা। সাথে অনেক বড় অবশ্যই। গুরুত্বপূর্ণ। এবারে একটু আসতে চাই যে এর আগে তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন
তিনি এখন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, নাহিদ ইসলামের কথা বলছি আমি। তিনিও এটি পরিদর্শনে এসেছিলেন, পরবর্তীতে বিভিন্ন জায়গায় প্রতিবাদের কথা বলছেন। আমি তাকে কোট করে একটি লাইন পড়ছি, তার বক্তব্য যে, "সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে।" এখানে বলতে এই ঘটনার যে কথাটা আপনার সঙ্গে অনেকটা মিলে যায়। আরেকটি অংশ হচ্ছে যে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই কথাটা যদি একসাথে করে আপনি একটু ব্যাখ্যা একদম করেন তাই। যে ব্যাখ্যা করতে চাই। তার আগে আমি বর্তমান তথ্য উপদেষ্টার কথা বলছি। জি, তিনি ৩ দিন পর এসছেন সম্ভবত আজ। জি, আজকে এসেছিলেন। অথচ ওনার সাথে, সাথে আসার কথা ছিল। মানে পরের দিনই আসার হুম, কথা ছিল। এতে এসে আপনার হতো তা না। সরকারের অন্তত দায়িত্বপ্রাপ্ত যিনি তিনি এটা পোর্ট্রে করতে পারতেন যে আমি এটাকে সিরিয়াসলি নিয়েছি। নাহিদ ইসলাম সরকারের ইনসাইডার। সুতরাং নাহিদ ইসলাম অনেক কিছু জানেন। ইনফ্যাক্ট হুম, আমরাও একটা অংশের কথা বাইরে থেকে খুব হুম, ভালোভাবে জানি। হুম, আমি জনাব নুরুল কবিরকে আবার রেফার করছি কারণ তিনি ফোন করে, করে বুঝলেন যে সিনসিয়ারিটি দেখাচ্ছে, যে পরে কেমন? আস্তে, আস্তে কোনো হুম, কাজ হয়নি। দ্বিতীয় হচ্ছে মানে সরকার তো লাগবেই। এটা একটা হুম, সিনক্রোনাইজ। আমি মনে হচ্ছে প্ল্যান্ড। হুম, এটা প্ল্যান্ড কিন্তু বটেই না হয় আসলে এটা হতো না। এবং রাজনৈতিক শক্তি যদি এর সাথে ইনভলভ না থাকে সেটা হতো না এবং সমাজে একটা বয়ান তৈরি করার চেষ্টা দীর্ঘদিন থেকে হয়েছে। হুম, আমি আমি এখন দর্শকদের সামনে বলতেই পারি, আমি যেহেতু দীর্ঘদিন থেকে প্রথম আলোতে কলাম লিখি, জি, ওইটার রিঅ্যাকশন কিন্তু আমিও পেয়েছি। হুম, যে আমি কেন প্রথম আলোতে কলাম লিখি। হুম, এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাই প্রথম আলোতে বসেই শেখ হাসিনার সময়ও আমি ৪-৫ টা পত্রিকায় কলাম লিখেছি। আমি সবচেয়ে ফ্রিলি কলাম লিখতে পেরেছি এখানে। মানে অনেক পত্রিকায় এই বাক্য বাদ দিতে হবে, এই হেডলাইন রাখা যাবে না, এই পুরো প্যারাগ্রাফ এমনকি এই বিষয়ে লেখা যাবে না। অর্থাৎ ধরনের লেখক কথা হিসেবে শুরু স্বাধীনতা অনেক, অনেক ভোগ করার যে ভোগ করে জায়গা। আমি হ্যাঁ, অনেক বেশি হুম, এখানে ভোগ করেছি। আমি এটা কারণ আমি কম্পেয়ার করতে পারি। আমার হুম, লিডিং সব নিউজ পেপারে লিখেছি। ওভার দ্য ইয়ার্স বছরের পর হুম, বছর। প্রতি সপ্তাহে লিখেছি। কিন্তু এই যে বয়ান তৈরির চেষ্টা হয়েছে এবং যেটা হয় আমাদের বেশিরভাগ মানুষ তো খুব কনশাস না। তারা এটা শোনে, ওটা শোনে। তারা অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে, সেগুলোকে তারা এগ্রি করে। আমি আবার ওই ক্ষেত্রে হুম, বলে রাখি, এর মানে কোনোভাবেই এটা না প্রথম আলো তার দীর্ঘ পথ চলায় কখনো ভুল করে নাই। প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা প্রতিষ্ঠান তার দীর্ঘ পথ চলায় কোথাও না কোথাও হুম, কোনো এক তো তার এডিটোরিয়াল পলিসি আছে, এটা হুম, অনেকের পছন্দ হুম, হবে না। তার বাইরে সে কোথাও, কোথাও ভুলও করে থাকতে হুম, পারে। কিন্তু এই যে সমাজে সম্মতি হুম, উৎপাদন করা দরকার আছে, এটা হয়েছে। ওভার দ্য ইয়ার্স হয়েছে। এটা হুম, নিজে আমি সাক্ষী আছি। আর রাজনৈতিক দলের কথা বলা হয়েছে। আমরা তো অলরেডি জানি। আমরা রাগঢাক না করে যদি বলি ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ নেতারা, নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা এই প্রতিষ্ঠানগুলোর নাম তুলে, তুলে বলেছেন এগুলো সব তছনছ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। তো রাজনৈতিক মানে সিনক্রোনাইজেশন যদি এটার সাথে না থাকে, ইনভলভমেন্ট যদি না থাকে, আপনি হুট করে এটা নিয়ে আসতে পারেন না। তবে আরেকটা আলোচনা আছে, এটাও খুবই ইম্পোর্টেন্ট। বাংলাদেশের ফার রাইটদের একটা অংশ এটার সাথে জড়িত হয়েছে। বাংলাদেশে কিন্তু একটা ফার রাইট উত্থান চলছে। তারা প্রথম আলোর বিরুদ্ধে অত্যন্ত নেগেটিভ দীর্ঘ সময় থেকে ছিল। তাদেরও খুব সিরিয়াস ইনভলভমেন্ট আছে। ভবিষ্যতে পুলিশি তদন্তে এই জিনিসগুলো মানে বিবেচনায় রাখতে হবে। যারা ফার রাইটদের তৎপরতা মনিটর করেন, আমি সোশ্যাল হুম, মিডিয়াতে গুরুত্বপূর্ণ লোক হুম, যাদেরকে আমি রিলাই করি। তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন মানে যে বিশ্বাসযোগ্য মানুষের বিশ্বাসযোগ্য মতামত। মতামত তারা সেটাও মনে করেন। সো এই সবকিছু আসলে এখানে আছে। এবারে একটু আসি মানে আপনি যে জায়গাটা বলছিলেন যে তাহলে একদিকে বলা হচ্ছে সরকারের একটি অংশ আবার আ দক্ষিণপন্থী একটা মানে আরেকটি মতামত আপনি ১ম দিকে বলেছেন সেটি হচ্ছে যে তারা ট্রেন্ড এবং এটা পরিকল্পিত ছিল। এই ৩ টা মিলিয়ে যে ফুটেজ গুলো পাওয়া গেছে সব মিলিয়ে মানে একটা জায়গায় পৌঁছানো যাচ্ছে কিনা? নিশ্চয়ই জায়গায় পৌঁছানো যাচ্ছে। আরেকটা কথা বলে রাখা ভালো। আপনি যখন ধরেন একটা ভ্যান্ডালিজম শুরু করেন, আশপাশে কিছু লোক এসে ঢুকে যাবে। হুম, ওই কিছু টাকা চুরি করি, টাকা লুট করি। হুম। এগুলো কিছু লোক লুটপাট যেটা লুটপাট হয় পরবর্তীতে সেটা হবে। পরবর্তী সেটা অন্য কিছু মানুষজন। হুম, বাংলাদেশে মানে আমাদের আসলে অনেক কাজ করতে হবে। আমার পরিবারেও এই ঘটনা ঘটেছে। বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্টের পর কি হয় জানেন? মানুষ কাতরাচ্ছে, কিছু লোক এসে ওখানে লুট করে। হুম। মানে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটি এই সবগুলো প্রতিষ্ঠানেই ঘটেছে। প্রতিষ্ঠান হুম, মানে বাংলাদেশে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। আপনি আসলে ওর জিনিসপত্র লুট করছেন। হুম, বাংলাদেশে এই ঘটনা হয়। অনেকেই তাদেরকে হসপিটালেও নিয়ে যান। হুম। কিন্তু একটা মানুষ, একটা গ্রুপ এসে একটা অংশ এটা করেন। এটাও করে। সো এটা বাংলাদেশে হয়। এটা এসছে। কিন্তু বাকি যে সবগুলো আছে এটা একেবারেই একটা পরিকল্পিত ঘটনা এবং বাংলাদেশকে ভবিষ্যতের জন্য একটা বড় ঝুঁকিতে ফেলানোর চেষ্টা। একটা কথা মনে রাখতে হবে। এই যে ফার রাইটরা এই কাজটা করতে পেরেছে, এই হুম, ধরনের আলাপ যদি হয়, ফার রাইটরা এটা করে তারা চাপে পড়বে। কিন্তু একই সাথে তারা এরকম একটা কাজ করে ফেলতে পারল তো। হুম, ফলে বাংলাদেশে ফার রাইটের উত্থান হচ্ছে। এই আলাপটা না আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতের দিক থেকে খুব দেখেছি। বাংলাদেশে ইভেন ডক্টর ইউনূসের সরকারকে পুরোপুরি ফার রাইটদের সাপোর্টেড সরকার বলা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম তখন হুম, উপদেষ্টা ছিলেন, তাকে হিজবুত তাহরির বলা হয়েছে। হুম, তো এখন এই ঘটনাটা এবং খুব কাছাকাছি সময়ে
একজন হিন্দু মানুষকে মিথ্যা অভিযোগ, মিথ্যা না সত্য অভিযোগে তো কাউকে পেটাতেই পারেন না, মেরে ফেলা তো দূরেই থাকুক, আগুন জ্বালিয়ে সেই দিয়েছে। অভিযোগটা পরবর্তীতে প্রমাণিত বা কোনো কিছু দেখাতে পারেনি তারা। হ্যাঁ। আমি ধরলাম কেউ একজন সত্যি হুম। ডকুমেন্টেড ভিডিও আছে, উনি অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন, এটার জন্য বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। নেওয়া হতে পারে। মেরে ফেলা দূরে থাক, আপনি ওর গায়ে ন্যূনতম আঘাত করতে পারেন না, এবং আঘাত করা ইজ এ ক্রাইম। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে আসলে। তো যেটা বলছিলাম, এটা হলো সাথে ওটা হলো, সবগুলো জিনিস একত্র করেন যে বাংলাদেশের ফার রাইটরা। এর আগে যদি আবার আমরা যোগ করি, মাজার ভাঙার কথা এখানে আসলো, ওটা মেয়েদের ফুটবল খেলা বন্ধ, নাটক চলবে না, বাউল গান বন্ধ, বাউলকে ধরে পেটাও, সব যদি একত্র করেন, ছায়ানটে হামলা, ছায়ানটে হামলা, সব যদি একত্র করেন, আপনি দেখবেন এক ধরনের ফার রাইটের উত্থান, এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানো যায়। সুতরাং প্রথম আলো ডেইলি স্টারের উপরে হামলা ভেরি মাচ এটার একটা পার্ট। আমি একটু অন্য জায়গায় আসতে পারি চাই, সেটি হচ্ছে একটু এখন থেকে ঠিক ২ মাসের মধ্যে, যেটা নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি, আপনি জানেন অনেকগুলো পর্বে নির্বাচন নিয়ে আমরা টার্গেট করে নির্বাচনের কি সমস্যা, আমার মনে হচ্ছে যে সেই আলাপটা এখন অনেক দূরে চলে গেছে এই সমস্ত ঘটনার পর থেকে। আমরা দুটো ঘটনা দেখলাম। ওসমান হাদির উপরে যে আক্রমণটা, সেটা একটা গুলির ঘটনা, এবং তারপরে খুলনায় আজকে এনসিপির শ্রমিক সংগঠনের এক নেতা, আপনি জানেন তার নাম মোতালেব শিকদার, ৪২ বছর বয়স্ক, তাকে গুলি করা হয়েছে। এই গুলির ঘটনাগুলো আসলে একই সূত্রের মতো মনে হচ্ছে কিনা, এবং এটা কোনো কিছুর ইঙ্গিত দেয় কিনা যেটা নির্বাচনকে কানেক্ট করে? আমি এই ঘটনাটা নিশ্চিত নই। তবে আমি মনে করি ওই যে আমরা যুদ্ধে বলে হাই ভ্যালু টার্গেট। এক দেশ আরেক দেশে। সো হাদি ওয়াজ আ ভেরি হাই ভ্যালু টার্গেট, এবং হাই ভ্যালু টার্গেট আরো হতে পারে। আমি সরি, প্রত্যেকটা মানুষের জীবন একই রকম গুরুত্বপূর্ণ, একই রকম মূল্যবান, কোনো সন্দেহ নেই। কিন্তু হাদি যেরকম, এরকম আরো টার্গেট হতে পারে। ধরুন এনসিপিরই সিগনিফিক্যান্ট কেউ, এরকম সম্ভাবনা থাকবে। এটাকেও আমি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে প্রস্তুত নই। এটাও এটার একটা অংশ। কিন্তু আরো হতে পারে। আরো আমাদের পরিচিত মানুষদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটার প্রবাবিলিটি আছে। কারণ খেয়াল করবেন, ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষকে স্পষ্টভাবে টার্গেট করে বলা হচ্ছে, নাম ধরে যে হাদিকে হত্যাযোগ্য করে তোলার জন্য এরা দায়ী। হ্যাঁ, এই ধরনের একটা মানে বিবরণ পাওয়া যাচ্ছে, তালিকা পাওয়া যাচ্ছে। সৌভাগ্য বা দুর্ভাগ্যজনকভাবে আমার নামও সেখানে আছে। আচ্ছা, তো যেটা হয়েছে, হাদি রাজনীতি করতেন, তার একটা রাজনীতি ছিল, কেউ সরাসরি রাজনীতি করেছেন, তার বিরুদ্ধে কথা বলেছেন, সেজন্য হয়েছে। আর আমি নাকি এই তাদের ভাষায় বিপ্লবকে বিপ্লব হয়ে উঠতে দেইনি। আমি এটাকে গণ অভ্যুত্থানে জন্য ন্যারেটিভ তৈরি করেছি। বিপ্লব হলে হাদি মারা যেতেন না, সো আমিও দায়ী সেই কারণে, এই ধরনের কথাবার্তা। তো যেটা বলছিলাম, এটার মাধ্যমে কিন্তু আপনি আরো কিছু মানুষকে টার্গেটে পরিণত করছেন। সো এদিকে হতে পারে, আবার খুবই পরিচিত সিগনিফিকেন্ট কাউকে একদম আবার আগের মতো টার্গেট কিলিং হতে পারে। এই ঘটনাগুলো আসলে হাদির একটি দল ছিল, এবং তিনি গণমাধ্যমের মুখ হিসেবে পরিচিতি পেয়েছিলেন, এবং তিনি অনেকটা এই ৫ই আগস্টের পরে মানুষের কাছে আরো বেশি পরিচিত হয়ে ওঠেন। এবং আজকে যেটি হচ্ছে সেটি উনি এনসিপির সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে। হ্যাঁ, শ্রমিক দলের হলেও তিনি এনসিপির সেই জায়গাটাকে আমি কানেক্ট করার চেষ্টা করছি। এবং এরপরে আজকে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ, যে অনেককে এরই মধ্যে গানম্যান দেওয়া হয়েছে, কারো পুলিশি নিরাপত্তার ক্ষেত্রে তৎপরতা, এবং অন্যান্য দলেরও চাওয়া হয়েছে। এগুলো বিচার বিশ্লেষণ খুবই কাছাকাছি রয়েছে, সরকারের পক্ষ থেকে ইতিবাচক আছে। এই বিষয়গুলো আসলে এরকম ইঙ্গিত দেয় কিনা যে আসলে কোনো ব্যাপার না, সরকার সচেতন আছে এবং তাদের পাশে আছেন। ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম, কোন একদিন এমন অবস্থা হলো আপনাকে গানম্যান একজন না ৫ জন দেয়া হলো, আপনি খুশি মনে গানম্যান নিয়ে হাঁটবেন? গানম্যান এগ্রি করা মানেই হচ্ছে আমি ঝুঁকির মধ্যে, আমি মৃত্যু ঝুঁকির মধ্যে আছি। সো এটা স্বাভাবিক কোনো বিষয় না, প্লেন এন্ড সিম্পল। গানম্যান যেদিন আপনি নিলেন, হ্যাঁ আমরা বেঁচে থাকতে চাই, আমরা মারা যেতে চাই না, তাই আমি আমার জীবনটাকে রক্ষা করতে চাই। যারা নিয়েছেন, এরা সারা দেশ চষে বেরিয়েছেন তাদের মতো করে সবকিছুর পর, কিন্তু এখন ওরা গানম্যান নিতে এগ্রি করছেন। সরকার দিতে চাওয়া বড় কথা না, উনিও এগ্রি করছেন। এর সাথে আরো একটা জিনিস আসছে, সেটা হচ্ছে অস্ত্রের লাইসেন্স চাচ্ছেন অনেকেই, এবং সেটার ব্যাপারেও ইতিবাচক আছে সরকার। সরকারি অনেক কর্মকর্তাও এর মধ্যে আছেন, তার সংখ্যাও কম না, ২৫ জন। তো তার মানে খেয়াল করুন, যখন আপনি দিচ্ছেন, এটা অনেক শর্ত শিথিল করা হবে। আমি দেখেছি, বিশেষ করে ইনকাম ট্যাক্সের একটা বিরাট ব্যারিয়ার ছিল, সেটা সব শিথিল করে দেওয়া হবে। যদি তাই দেওয়া হয়ে থাকে, তাহলে আপনি খেয়াল করে দেখেন, যখনই মানুষ অস্ত্র নিচ্ছে, প্রার্থীদেরকে বিশেষ ইয়ে, মানে আপনি অস্ত্র নিয়ে ক্যাম্পেইন করতে যাচ্ছেন, ভোটার জানে তার প্রার্থী, মানে যিনি ভোট চাইতে আসে, তিনি নিজে অস্ত্র নিয়ে ঘোরেন। তো সেই ভোটার ভোট দিতে কতটুকু মোটিভেটেড হতে পারে, কতটুকু আস্থা পেতে পারে। সুতরাং সরকার এগুলোর মাধ্যমে হয়তো জীবন বাঁচানোর ক্ষেত্রে কিছুটা লাভ করতে পারে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, গানম্যান থাকা বা আপনার অস্ত্র থাকা
আপনাকে টার্গেট কিলিং থেকে বন্ধ করতে পারবে না। বাংলাদেশে টার্গেট কিলিং থেকে একজন মানে দুজন মানুষ সেফ থাকতে পারেন, প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা, যে দুজন এসএসএফ এর নিরাপত্তা জি পান। জি এর বাইরে স্পেশাল সিকিউরিটি এর 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 বাইরে কোনো উপদেষ্টাও টার্গেট কিলিং এড়াতে পারবেন বলে আমার সন্দেহ আছে। আর গানম্যান যারা ছিলেন আমি তাদের নামগুলো একটু বলতে চাই। জি। মানে ১৫ জন লাইসেন্স চেয়েছেন যারা গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্সে, তাই সেই সংখ্যা ১৫ এবং সরকারি কর্মকর্তা সাবেক আর কি বর্তমানে সাবেক অবস্থায় আছেন তাদের মধ্যে প্রায় ২৫ জন। আর বিভিন্ন দলের নেতা, তার মধ্যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানও চেয়েছেন তিনি সার্বক্ষণিক গানম্যান এবং বাসভবনের নিরাপত্তা সবকিছু চেয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। নিরাপত্তা চেয়েছেন জাতীয় পার্টি জেপি আনোয়ার হোসেন মঞ্জু, লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ। ওই যে বললাম যে আজকে সরকারকে এটা যাদেরকে আমরা কখনো দেখিনি, জোনায়েদ সাকি, এলডিপির অলি আহমেদ, তাদেরকে আমি নির্ভয়ে বাংলাদেশের সব প্রান্তে ঘুরতে দেখেছি প্রচুর। মানে বিশেষ করে জোনায়েদ সাকিকে তো সারা দেশ, সারা ঢাকার চষে, এবং শেখ হাসিনার সময়ও রাস্তায় দেখেছি আমরা। কিন্তু তারা এখন রিস্ক ফিল করছে। এগুলো প্রত্যেকটা দায় সরকারের। কারণ হচ্ছে আপনি এখন এটাকে সন্ত্রাসীর অভয়ারণ্য বানিয়ে দিলেন। বানিয়ে যখন দিলেন এখন আর আপনি কন্ট্রোল করতে পারছেন না। এগুলো অনেক আগেই নিয়ন্ত্রণ করতে হয়। এখন আপনি গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে লাভ আসলে কিছু হবে না। আস্তে আস্তে এই তথ্যগুলো বরং মানুষকে ভয় তৈরি করবে যে এই দেশের লোকজনকে গানম্যান দিয়ে বাঁচাতে হচ্ছে। খুবই বিপজ্জনক কথা। তার চাইতে বরং এই যে ধরুন প্রথম আলোতে যা ঘটলো, খুব দ্রুত স্টেপস নেওয়া, এর আগে তো পারতই। এগুলো করলে বরং মানুষের আস্থা আসতো এবং অন্য অপরাধীরা ফার্দার অপরাধ করার ক্ষেত্রে তারা সতর্ক থাকতো। এখানে আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, তাহলে ভোটের আগের যে নিরাপত্তার কথা বলছিলেন এবং তারেক রহমানের ফেরা বিষয়ে আপনি কিছুটা ইঙ্গিত করেছেন, একটা বিষয় বলছিলেন, আপনি সেইটা সমেত যদি উত্তরটা দেন যে কর্নেল অলি আহমেদ যেটি বলছে যে আমি নিরাপত্তাহীন বোধ করছি এবং সেই জন্য এখন থেকে মাসখানেক আগে এই নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি, এখনো কিছু জানায়নি। এই যে মিনহুইল টাইমটা, কেউ যখন নিরাপত্তাহীন বোধ করে তারপরে ১ মাস অস্ত্রের বা এই সিদ্ধান্ত জানানো হয় না সেটি, এবং তারা যদি ভোটের প্রার্থী হন, মানে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, কর্নেল অলি আহমেদ তো অবশ্যই একজন রাজনীতিবিদ, তিনি একজন সম্ভাব্য প্রার্থী ধরে নেওয়া যায়। তো সেক্ষেত্রে ভোটের যে পরিবেশ, নিরাপত্তার বিবেচনায় এই মুহূর্তে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে, এবং আগামী ২৫ তারিখে তারেক রহমান ফেরার কথা রয়েছে। খেয়াল করুন, ওসমান হাদির এখন অনেকগুলো ভিডিও আমাদের সামনে এসছে না যে তিনি জীবন ঝুঁকিতে আছেন, বলেছেন কেয়ার করছেন না, কিন্তু উনি বলছেন, আবার এটা নাকি জানিয়েছিলেনও। শুধু অলি আহমেদ না, আমি আরো কয়েকজন রাজনৈতিক নেতা যারা অলরেডি কিছু ঝামেলায় পড়েছেন বলে নিউজ এসছে, তারা সরকারকে জানিয়েছেন, কিন্তু সরকারের দিক থেকে তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে আমরা এই তারেক রহমানের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে তিনি যেহেতু অনেক বেশি ঝুঁকিতে আছেন এবং সেই হাই ভ্যালু, সম্ভবত হাইয়েস্ট ভ্যালু টার্গেট, তো সেটা যদি হয় তার জন্য সরকার এই মুহূর্তে রাজনীতিবিদদের বিবেচনা করলে তাই, তো সরকার তার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা করবেনই। কিন্তু ওই যে আপনি তো নির্বাচনে যাচ্ছেন, নির্বাচনে ক্যাম্পেইনে যাবেন, এবং নিরাপত্তা আসলে আপনি কতটা এনশিওর করতে পারবেন, বা ওই নিরাপত্তার ঘোরটোপে থেকে তারেক রহমান আসলে কি ক্যাম্পেইন করতে পারবে। সো ঝুঁকির জায়গা কিন্তু থেকেই যায়। দিনের শেষে আসলে ওটাই, আপনি রাষ্ট্রকে যদি নিরাপদ রাখতে না পারেন, আপনি মানুষকে নানা রকম ব্যারিয়ারের মধ্যে ঢুকিয়ে আসলে এটা পেরে উঠবেন না। এবং এটা খুবই অ্যালার্মিং সাইন। আবারও বলছি যে এই তথ্যগুলো মানুষের সামনে যাচ্ছে, অস্ত্র চাইছি, গানম্যান চাইছি, ধরলাম, সেটার জন্য তারা বেঁচেও থাকলেন, এটা স্বাভাবিক জীবন না। আমি একটু আরেকটা প্রসঙ্গে, একটু অন্যরকম প্রসঙ্গে যেতে চাই, কিন্তু সম্প্রতিকালে ঘটা গতকালের এবং আজকে মিলে আপনি জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবির মুখে যে ৬ জন ডিনকে অপসারণ করা হলো, সেই সিদ্ধান্ত উপাচার্য আজকে নিয়েছেন। তো গতকালকে আমরা যেটি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের জিএস তিনি সরাসরি একটা মোবাইল ফোন নিয়ে ক্যামেরার সামনে রেখে তাদেরকে ফোন করছেন, তাদের পদত্যাগপত্র নিজে লিখে নিয়ে আসছেন। আসলে জিএস এর ভিপি জিএস যারা হন, তারা নির্বাচিত যারা হলেন, এই শক্তিটার মানে কাজটা আসলে এটা কিনা? আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে তারা তাদের বক্তব্য জানাতে এবং পারে, যে ওয়েতে, একদম তাই। মানে উনি শুধু না, কোন সাধারণ ছাত্ররা যদি মনে হয় যে এখানে কোনো সমস্যা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ যেটা দেখলাম, তারা আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত ডিন এবং ১৭ তারিখে তাদের শেষ হয়েছে, তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে বা এরকম একটা কিছু। তাদের হচ্ছে যে ১৭ তারিখে নিয়োগ শেষ, কিন্তু উপাচার্য এটা বিধিসম্মত বিশ্ববিদ্যালয়ের যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তারা ওই দায়িত্বটা পালন করবে। তো আমার কাছে মনে হয় না যে অনেক খারাপ কিছু হয়, কিন্তু আবারও বলছি তার বক্তব্য জানানোর স্কোপ আছে। কিন্তু যেটা হলো, বাংলাদেশ এখন আসলে দীর্ঘদিন থেকে এভাবেই চলছিল। আমি আর এর সাথে যোগ করি, ডাকসুর সমাজ সেবা সম্পাদক, ওখানকার ভ্রাম্যমান বা ভাসমান যেসব বিক্রেতা আছেন, তাদেরকে বা তাদের একজন সদস্য
হুম। রীতিমতো লাঠি সোঁটা নিয়ে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করছেন। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে আমরা আগে ভিডিওতে দেখেছি। ভিডিওতে জি। দেখেছি। এগুলো কোনটাই তাদের দায়িত্ব ছিল? কোনটাই ছিল না। যেটা হয়েছে বাংলাদেশে এখন আসলে এগুলো ফ্রাস্ট্রেটিং। ওনারা ভার্সিটিতে পড়েন, হুম, নির্বাচিত প্রতিনিধি। ওনাকে জানতে হবে উনি কি করতে পারেন, কি করতে পারেন না। এই যদি হয় আসলে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের ভবিষ্যৎ বা ভার্সিটি পড়ুয়াদের ভবিষ্যৎ খুবই অ্যালার্মিং। কিন্তু যেটা হয়েছে এখন যেহেতু বাংলাদেশে সেই অর্থে কোনো হুম। সরকার ঠিকমতো ফাংশনিং না, সেজন্য আমার মনে হয় মানে তারা মনে করছেন যে আমি যেকোনো একটা কিছু করতে পারি। আর একটা কথা বলে রাখা ভালো, এটা এই জেনজিরা হুম, মানে জেনজিদের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বেড়ে উঠেছেন। হুম, সো দ্যাট আমরা পেয়েছি, অনেক আগেই হুম, পেয়েছি। হুম। কিন্তু ওনারা জন্মেছেন এবং বেড়ে ওঠার সময় সোশ্যাল মিডিয়া। সো অনেকেরই সম্ভবত এই প্রবণতা আছে। আমি কতটা ট্রাকশন পেতে পারি সোশ্যাল মিডিয়াতে। অনেক কাজ তারা সম্ভবত এইসব কারণেও করেন। এগুলো প্রত্যেকটাই ক্ষতিকর। কিন্তু এটাও হয়তো একটা কারণ যে এটার আচ্ছা। মাধ্যমে ট্রাকশন পেতে পারি। সেইটা আপনার একটা খুব সফট বিশ্লেষণ আমার মনে জি। হয়। এবার আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটু আসতে চাই। আমার কাছে আপনার পুরো বিশ্লেষণের মধ্যে যেটি মনে হয়েছে যে শেষ পর্যন্ত আমাদের চাওয়াটা আসলে সরকারের কাছেই। অন্তর্বর্তী সরকার এখন। যদিও তাদের চা চাওয়া-টাওয়া না। আচ্ছা মানে আমরা মানে চাইবো কেন? হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই আপনার ভাষায় বলবেন। তাদের কাছে আসলে আপনার বক্তব্যটা কি এখন বিশেষ করে নির্বাচনের সামনে দুটো বড় যদি গুরুত্বপূর্ণ বলি বা বড় বলি যেভাবেই বলি বা প্রভাবশালী যেভাবেই বলি যে দুটো পত্রিকা 'প্রথম আলো' এবং ডেইলি স্টার গুরুত্বপূর্ণ তো বটেই দেশের। সেই জায়গা থেকে আ অন্য গণমাধ্যমের ক্ষেত্রেও এটা আসলে হুমকি কিনা এবং এটা নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলবে? সেক্ষেত্রে আপনার চাওয়া বা আমি চাওয়াই বলছি, আপনি যেভাবে প্রত্যাশা করেন। আচ্ছা মানে 'প্রথম আলো' ডেইলি স্টার প্রভাবশালী না হলে আগুন দিতে আসতো না। এটা আচ্ছা। একদম সোজাসাপটা হুম, কথা। আপনাকে যখন কেউ হুম, আক্রমণ করতে আসে, হুম, আপনাকে যখন কেউ গালি দিতে আসে আপনার কথার পরে, তার হুম, মানে আপনি কোথাও না কোথাও ইমপ্যাক্ট ফেলছেন। এটা সিওর। সো প্রভাবশালী তো বটেই। সরকারের কাছে চাওয়াটাও না মানে আমরা শেখ হাসিনাকে দেখতাম যে আমরা হুম, চাই, বিচার হুম। চাই। আমরা একটা স্টেট তৈরি করেছি কেন? আমাদের একটা স্টেট তৈরি করেছি, আমরা স্টেটের মধ্যে থেকে কিন্তু একটা চুক্তি করি। আমাদের হুম, কনস্টিটিউশন, আইন এগুলো সব চুক্তি। হুম। আমি আমার অনেক কিছু স্টেটকে দিয়ে দেই। আমি চাইলে কিন্তু বলতে পারি না যে আমি তোমাকে ইনকাম ট্যাক্স দেব না। আমাকে ঘাড় ধরে ইনকাম ট্যাক্স দেয়া বাধ্য হবে, নাহলে করেন। জেলে হুম, নিয়ে যাবে। হুম, তাই না? হুম, সে আমার আমি আমার সম্পত্তির হিসাব দেব না তোমার কাছে। রিটার্ন দেব না। পারি না বলতে। সো আমি আমার অনেক কিছু ছাড় দেই। আমি আপনার সাথে সমস্যা হলে আপনি আমার বাবাকে খুন করেছেন আমার চোখের সামনে। কিন্তু আমি আপনাকে পাল্টা গিয়ে খুন দূরে থাক পিটিয়ে আসতে পারব না। হুম, আমি একটা সালিশ মেনেছি, একটা স্টেট আছে। হুম, ও বিচার করবে। আমার টাকায় আমি পুলিশ পুষি, আমি বিচারক পুষি, সে আমার বিচারটা করে দেবে। ওকে ফাঁসি দিক আর যাই করুক। তাই তো হুম। ব্যাপারটা? সো আমি একটা স্টেটকে এই কারণে তৈরি একেবারেই। হুম, করেছি। আমি অনেক কিছু ছাড় দেই, আমার কিছু দিতে হয়। সো আমি একটা স্টেট তৈরি করেছি, টাকা খরচ করি। ৳৫.৫ কোটি টাকা হচ্ছে আমাদের পরিচালন ব্যয় সরকারের। সরকার চালাতে হুম, এই টাকা খরচ হয়। আর বাকি টাকা হচ্ছে উন্নয়ন বাজেট। সে সরকারের কাছে চাওয়া হবে না আসলে আমরা চাইছিলাম অনেকদিন থেকে। আমার মনে হয় এখন যেটা করা উচিত চাপের প্রয়োজন সরকারকে। চাপ কে দেবে? হুম, জনগণ ক্রমাগত চাপ দিতে থাকবে যে তোমার হুম, বাড়াবাড়ি হচ্ছে। তুমি আমার টাকায় চলো, একদম ক্রুড কথা। হুম, তুমি আমার টাকায় চলো, তুমি আমাকে সার্ভ করছো না। তুমি আমার দেশ ধ্বংস করছো। এটা চলবে না। হুম, রাজনৈতিক দলগুলো খুব টাফ ভাবে মাঠে থাকে। আমি বিশেষ করে বিএনপিকে বলি। আমি এই রিসেন্ট 'প্রথম আলোর' ঘটনায় অন্তত শেষ পর্যন্ত এনসিপির ভূমিকাটাকেও 'প্রথম আলো ডেইলি স্টারে' তারা ভালো রোল প্লে করেছেন বলে মনে করি। কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রকে এনশিওরড রাখার জন্য মাঠে ওই পরিমাণ শক্তি বিএনপিরই আছে। আমি জামাতকে এর মধ্যে ধরছি না। কারণ হুম, জামাত যে নেতাদের কথা বললাম যারা এগুলো ভেঙে ফেলতে চায়, হুম, এই শক্তি আসলে কখনো গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি না। সো বিএনপির উচিত হবে তার জায়গা থেকে সরকারকে তীব্র চাপ তৈরি করা এবং মাঠে তার শক্তিকে এমনভাবে বিএনপির মাঠে শক্তি রাখাও হুম। রিস্কি যে সংঘাত শুরু হয়ে যায় কিনা। সো মাঠেও শক্তি তাকে রাখতে হবে যে এই মাঠেও অন্য কেউ আপনি যেকোনো কিছু করতে মাঝখানে পারবে না। একটু যদি যুক্ত করি, যদিও জি, শেষ প্রশ্ন আমার। জি। সম্পর্ক হচ্ছে এনসিপির কোন নেতা পরবর্তীতে এসে তাদের মতামত যেটি আপনি বললেন যে গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু অনেকের সেই সময়ের স্ট্যাটাসটা কিন্তু অনেকেই উস্কানিমূলক উস্কানিমূলক বলেছেন। দিয়েছেন, হুম, দিয়েছেন, হুম। দিয়েছেন, দিয়েছেন। কিন্তু আমি টপ লিডারের কথা আচ্ছা। লিডারশিপের কথা বলছি শেষ পর্যন্ত তারা করেছেন। জি। একদম একমত যে তারা উস্কানিমূলক হুম। কথাবার্তা এখন না, আগে বলেছেন। পরে বলছে এবং যে বললাম যে শেষের কয়েকদিন আগেও শেষে হ্যাঁ, কয়েকদিন আগেও বলেছেন, হ্যাঁ, বলেছেন। এবার আমি যেমন নাহিদ ইসলামের আজকের বক্তব্যের একটা কথা এই যে মব নিয়ে উনি বলেছেন আমাদের এক ধরনের প্রশ্রয় ছিল। প্রস্তুত উনি হ্যাঁ, এগ্রি করেছেন which হ্যাঁ, I liked মানে হ্যাঁ, একজন হ্যাঁ, সেনসিবল মানুষের এটাই করার কথা হ্যাঁ। ছিল। তো তিনি সেটা করেছেন। তো এই জিনিসগুলো আমরা যদি একত্র করি অন্তত এখন লাস্ট অবস্থা যেটা সেটা হচ্ছে বিএনপিকে তার মাঠে সেই শক্তিকে প্রিজার্ভ রাখতে হবে এবং দেখাতে হবে টু সাম এক্সটেন্ট যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন মানে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বাইরে আর কিছু হবে এই জিনিসটা আমরা হতে দেব না।
তো সরকারকে এই চাপে রাখতে হবে, চাওয়া টাওয়ার কিছু নাই। এই চাপ হুম। দিয়ে যতটা সম্ভব, আর আমরা নাগরিকরা চাপ কিভাবে দেবো? আমরা চাইটাই না, এটা তুমি এটা করতে হবে, তুমি করবা, না হলে কিন্তু সমস্যা আছে। মানে এরকম একটা চাপ। জোর দাবি জোর আরকি, দেবে, হ্যাঁ। জোর দেবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। গণমাধ্যম, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য যে সংগঠন এবং প্রতিষ্ঠানে হামলা হয়েছে এসব নিয়ে আলোচনা এবং রাজনৈতিক এখনকার যে ঘটনাগুলো ঘটছে তার বিশ্লেষণ আমরা জেনেছি। রাজনৈতিক নানা ঘটনার আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এর সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে